আজকে আমরা শিখব পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলের যে বিশেষ নাম এবং কেন এগুলো নামকরণ করা হয়েছে সেগুলো। আর আজকের ক্লাসটা তোমাদের বড় ক্লাস হবে, সবাই মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকো যে আজকের ক্লাসটা বড় হবে এবং সম্পূর্ণ শিখব। তো দেখি তাহলে কি আমাদের প্রথম যে টপিকটা যে পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের বিশেষ নাম। আমরা যখন পর্যায় সারণীর প্রথম যে মৌলগুলো পড়াইছিলাম তখন বিভিন্ন গ্রুপের বিশেষ নাম বলছিলাম। দেখি তাহলে আজকে একটু যখন আজকে যে ক্ষার ধাতু, তার মানে গ্রুপ একের যে মৌলগুলো, এই একের মৌলগুলো যে ক্ষার ধাতু কেন বলা হয় তার কিছু গ্রুপ এক ক্ষার ধাতু। ক্ষার ধাতু গ্রুপ একের মৌল, গ্রুপ একের মৌল। এখন দেখো যে গ্রুপ একের মৌলগুলোকে কেন ক্ষার ধাতু বলা হয়, কারণ কি হাইড্রোজেন বাদে যে মৌলগুলো আছে, হাইড্রোজেন বাদে কি কি আছে? লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। তার বাকি যে 6টি মৌল থাকে এই 6টি মৌল পানির সাথে বিক্রিয়া করে দ্রবীভূত হয়ে ক্ষার এবং হাইড্রোজেন উৎপন্ন করে। তা কি কি আছে? তাহলে হাইড্রোজেন বাদে বাকি কি কি থাকে? লিথিয়াম, লি না মানে সোডিয়াম, কে মানে পটাশিয়াম, রুবিডিয়াম, রুবি শেষে ফেলেছে আজকে, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে এই বাকি যে 6টা মৌল আছে এই 6টা মৌল কি তারপর কিছু যে হাইড্রোজেন বাদে বাকি যে 6টা মৌল আছে এই 6টা মৌল পানিতে দ্রবীভূত হয়ে তাহলে কি সোডিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে দ্রবীভূত হয় তাহলে উৎপন্ন করে কি, এবং পানি যদি পানি ভাঙলে কি উৎপন্ন করে? এটা কি হাইড্রোজেন অক্সাইড, আর কি হাইড্রোজেন। তাহলে এই যে হাইড্রোজেন অক্সাইড বিক্রিয়া করে সাথে সোডিয়ামের সাথে উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রো অক্সাইড, আর থাকে কি হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এদের কি হাইড্রোজেন গ্যাস। তার মানে কি যদি কোনো যৌগের যদি OH থাকে তাহলে কি যে ক্ষার। তাহলে আমরা কি বলছিলাম যে গ্রুপ একের মৌলগুলোকে কেন ক্ষার ধাতু বলা হয়, কারণ কি হাইড্রোজেন বাদে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর যে ফ্রান্সিয়াম আছে এই মৌলগুলো পানিতে দ্রবীভূত হয়ে সোডিয়াম হাইড্রো অক্সাইড যেটা ক্ষার, এটা কিন্তু ক্ষারধর্মী। এই OH থাকার কারণে যে ক্ষারধর্মী হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সেই জন্য গ্রুপ একের মৌলগুলোকে বলা হয় কি ক্ষার ধাতু। ক্লিয়ার? এরপর আসি কি যে গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন। তো নাম ছিল তার কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। কেন এগুলো মৃৎ ক্ষার ধাতু নাম দেওয়া হয়েছে? তাহলে আমরা আসি তাহলে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু গ্রুপ 2। তাহলে কি গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু নাম দেওয়া হয়েছে কেন? তাহলে প্রথমে হচ্ছে মৃৎ। তাহলে এই মৃৎ কথাটা অর্থ কি? এই যে মৃৎ হচ্ছে মাটি, এই মৃৎ হচ্ছে কি যে মাটি, তাহলে কি এই যে ধাতুগুলো গ্রুপ যে 2 এর ধাতুগুলো আছে এগুলো মাটিতে পাওয়া যায় এবং এইগুলো পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। তারপরে কি ছিল যে আগের যে মৌলগুলো ছিল, আগের যে গ্রুপ 1 এর মৌল ছিল ক্ষার ধাতু, তারা কিন্তু যে মাটিতে পাওয়া যেত না, কিন্তু গ্রুপ 2 এর যে মৌলগুলো মৃৎ ক্ষার মাটিতে পাওয়া যায় এবং এগুলো পানিতে দ্রবীভূত হয়ে আবার কি ক্ষার উৎপন্ন করে। দেখি তাহলে যে ক্যালসিয়াম যদি মৌল পানির সাথে বিক্রিয়া করে একই রকম ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার মানে কি এটা কিন্তু OH আছে, তার মানে কি এটাও কিন্তু ক্ষার, এরা কিন্তু ক্ষার উৎপন্ন করে। তার মানে কি একে তো মাটিতে পাওয়া যায় আবার এরা ক্ষার উৎপন্ন করে, এই জন্য গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয়েছে কি মৃৎ ক্ষার ধাতু। তার মানে 2টা কারণ, এই মৌলগুলো মাটিতে পাওয়া যায় এবং পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে।
যে গ্রুপ 11, মুদ্রা ধাতু গ্রুপ 11, গ্রুপ 11। তার মানে কি যে গ্রুপ 11 ধাতুগুলো আছে, এই গ্রুপ 11 ধাতুগুলো শুধুমাত্র কি আছে কপার, সিলভার, গোল্ড আর কি রঞ্জনিয়াম বাদে এই যে আমার যে 111 যে মৌলটা, এই রঞ্জনিয়াম বাদে বাকি যে 3টে মৌল কপার, সিলভার আর এরাম, এইগুলো কি হয়েছে যে এই মৌলগুলো যে প্রাচীন আমল থেকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। তাহলে কি কপার মানে কি তামা, সিলভার মানে কি রূপা, আর এটা তো এরাম মানে গোল্ড। তাহলে এই মৌলগুলো প্রাচীন আমল থেকে ধাতু হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জন্য এই মৌলের নাম বলা হয়েছে কি যে মুদ্রা ধাতু। হ্যালোজেন গ্রুপ 17। তাহলে এইটার নাম যে আমার গ্রুপ 17 যে মৌলগুলো আছে কি কি আছে, ফুললিন, কুললিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন আর টেনেন্সিন। আর এইগুলোর নাম যে আমাদের কেন যে হ্যালোজেন মধ্যে আছে, তাই হ্যালোজেন কথার উত্তর কি যে লবণ উৎপাদনকারী। হ্যালোজেন এটার অর্থ হচ্ছে কি লবণ উৎপাদন উৎপাদনকারী মৌল, লবণ উৎপাদনকারী মৌল। তার মানে কি যে এই যে হ্যালোজেনের এই গ্রুপের যে মৌলগুলো আছে ফুললিন, কুললিন, ব্রোমিন এগুলো আছে, এগুলো করে কি ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে এবং এগুলো সমুদ্রে পাওয়া যায়। তা দেখি তাহলে কি সোডিয়াম, এই সোডিয়াম করে কি কুললির সাথে, তো সোডিয়াম কুললির সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। তার মানে এটি কি খাবার লবণ। তাহলে কি যে হ্যালোজেন কথা অর্থ হচ্ছে কি লবণ উৎপাদনকারী মৌল যেগুলো কি সমুদ্রেও পাওয়া যায়, আর এইগুলো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, এই জন্য এগুলোর নাম হয়েছে কি যে হ্যালোজেন মৌল। এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে এইগুলো দ্বিপরমাণু মৌল গঠন করে। কি বলছে যে দ্বিমৌল, তারপর কি এটা নিজের মধ্যে আয়োডিন, যে আয়োডিন পরমাণু যুক্ত হয়ে এরা গঠন করে কি আয়োডিন অণু। তার মানে কি এই যে আয়োডিন আর এই আয়োডিন নিজের মধ্যে মৌল ভাগাভাগি করে উৎপন্ন করে কি দ্বিমৌল। আবার আছে কি ক্লোরিন উৎপন্ন করে কি কুললিন অণু। এই কুললিন এই পরমাণু যদি দ্বিমৌল গঠন করে, তাহলে এটা আর একটা বৈশিষ্ট্য। এবার আছে নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18, নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18। তাহলে কি এই যে সর্বশেষ গ্রুপ 18 হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। এই যে গ্রুপটা, এই গ্রুপটার মৌলকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? কারণ কি যে এই যে মৌলর এই জায়গায় হিলিয়াম বাদে বাকি প্রত্যেকটার মধ্যে অষ্টপূর্ণ আছে। কারণ কি যে সর্বশেষ শক্তিস্তর পরিপূর্ণ আছে, হিলিয়ামও পরিপূর্ণ আছে। হিলিয়াম সেটা দুইটা পরমাণু, এর সর্বশেষ শক্তিস্তর কি পরিপূর্ণ। এরপর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, অর্গানিজম, এটারও সম্পূর্ণ স্তর পরিপূর্ণ, মানে সর্বশেষ শক্তি স্তর। যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তর যদি পরিপূর্ণ থাকে, তাহলে এরা কি ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগিতে অংশগ্রহণ করে না। বিধে এরা কোনো না কোনো মৌলের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যদি বিক্রিয়া অংশগ্রহণ না করে থাকে, সেই জন্য এই মৌলকে বলা হয় কি নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাস স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস হিসেবে অবস্থান করে। তবে এই নিষ্ক্রিয় মৌলগুলো স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকে, সেজন্য একে বলা হয়েছে কি যে নিষ্ক্রিয় গ্যাস। এরপর আছে কি যে অবস্থান্তর মৌল। তাহলে অবস্থান্তর মৌল তা কি বলছে? তাহলে এই যে গ্রুপ 3 থেকে এই গ্রুপ 3 থেকে গ্রুপ 12, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 যে মৌলগুলো আছে, এই মৌলগুলো বলা হয় কি অবস্থান্তর মৌল। কেন অবস্থান্তর মৌল বলা হয়? কারণ গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে যে
এই মৌলগুলোর সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। তবে কি এই সর্বশেষ মৌলগুলো ডি অরবিটালে প্রবেশ করে এই জন্য বলা আছে যে অবস্থান্তর মৌল। এখন যখন ডি অরবিটালে প্রবেশ করে তাহলে এর ইলেকট্রন বিন্যাস থাকে ডি অরবিটালে প্রবেশ করে, ডি অরবিটালে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, আংশিক পূর্ণ। তার কত D1 থেকে D9। তার মানে কি প্রথমে কি বলছি যে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌলগুলো গ্রুপ 3 থেকে গ্রুপ 12 মৌলগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে অবস্থান্তর মৌল। তাহলে এই থেকে মৌল আছে মোট কয়টা 41টি, এই থুরিয়াম সহ 41টি, থুরিয়াম সহ 41টি মৌল। এই 41টি মৌল হচ্ছে কি যে অবস্থান্তর মৌল। তাহলে একটা আবার ভালো করে খেয়াল করি যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে এই মৌলগুলো বলা হয় অবস্থান্তর মৌল, এবং এই মৌলগুলোর যে সর্বশেষ স্তর ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে হচ্ছে কি আংশিক পূর্ণ করে, মানে কি D1 থেকে 9 পর্যন্ত। কিন্তু যেটা কি যে সম্পূর্ণ পূর্ণ থাকবে বা শূন্য থাকবে ডি অরবিটাল, সেটি কিন্তু অবস্থান্তর মৌলের মধ্যে পড়বে না। এখন বলছি আংশিক পূর্ণ, তার মানে কি সম্পূর্ণ পূর্ণ বা শূন্য, সেটা কিন্তু আবার যে অবস্থান্তর মৌল নয়। তাহলে স্ক্যান্ডিনিয়াম, যে স্ক্যান্ডিনিয়াম আমি কি বলছিলাম আবার খেয়াল করি, আমরা বলছিলাম যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 যে মৌলগুলো এই মৌলগুলো কি অবস্থান্তর মৌল। কেন অবস্থান্তর মৌল? কারণ এই গ্রুপ 3 থেকে গ্রুপ 12 মৌলের যে মৌলগুলোর ইলেকট্রন সর্বশেষ কি শক্তিস্তর ডি অরবিটালে প্রবেশ করে এবং আংশিক পূর্ণ। তাহলে কি যেটা ডি থেকে বসে কি যে ডি অরবিটালে 1 থেকে 9 পর্যন্ত থাকবে, যদি ধরতে পারে 10টা তাহলে 1 থেকে 9টা, তাহলে কি আংশিক পূর্ণ থাকবে। এখন যেটা আংশিক পূর্ণ থাকবে সেটি হচ্ছে কি আমার কি যে অবস্থান্তর মৌল, কিন্তু যেটা সম্পূর্ণ পূর্ণ বা শূন্য থাকবে সেটা কিন্তু আমার অবস্থান্তর মৌল না। এখন দেখি তাহলে এই যে স্ক্যান্ডিনিয়াম যখন আমরা একে থাকে এটা তিনটে ইলেকট্রন দান করে, দান করার পরে এটা হয়ে কি লাস্ট হয়ে যায় কি সে জিরো কি সে কিন্তু আমার যে অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌলর মধ্যে সে পড়বে না। এবার জিঙ্ক করে কি সে যদি 2টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে হয়ে যায় কত লাস্টে 10। দেখো তাহলে কি সম্পূর্ণ পূর্ণ, তার মানে কি সেও কিন্তু যে অবস্থান্তর মৌল না। তার মানে কি স্ক্যান্ডিনিয়াম জিঙ্ক কিন্তু ডি অরবিটাল সম্পন্ন কিন্তু অবস্থান্তর মৌল নয়, কারণ এর সর্বশেষ শক্তিস্তর যখন ইলেকট্রন দান করে তখন কি সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় আর শূন্য হয়ে যায়। তার মানে কি যে মৌলগুলোর সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস করতে থাকবে আমাদের যে ইলেকট্রন বিন্যাস যদি 1 থেকে 9 পর্যন্ত হয় সেটি হচ্ছে কি অবস্থান্তর মৌল। এইগুলো একটা। এবং দেখো এটা আরো আছে কি যে মৌলগুলোর যে অরবিটাল ডি অরবিটালে D1 থেকে D9 থেকে এইগুলো বলছে কি যে অবস্থান্তর মৌল। এখন এই অবস্থান্তর মৌলগুলো কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে? যে এই বৈশিষ্ট্যগুলো হলো বিশেষ ধর্ম প্রদর্শন করে। রঙিন যৌগ গঠন, এইগুলো একটা। আর একটা হচ্ছে কি যে জটিল যৌগ গঠন, আর কি বিক্রিয়ার সময় প্রভাবক হিসেবে কাজ করে। তার মানে কি যেগুলো আমার ডি অরবিটাল সম্পূর্ণ আংশিক পূর্ণ থাকে অবস্থান্তর মৌল সেইগুলো বিশেষ ধরনের কিছু ধর্ম প্রদর্শন করে, রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, আর বিক্রিয়া বিক্রিয়ার সময় কি করে সেই প্রভাব হিসেবে কাজ করে। তাহলে এই ছিল আমাদের যে পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের নাম। সকল মৌল কোনো বিক্রিয়ার সময় ধাতুর ন্যায় আচরণ করে, আবার কোনো সময় কি অধাতুর ন্যায় আচরণ করে, তখন তাকে বলা হয় কি অপধাতু। যখন তার নিজের অনুকূল পরিবেশ থাকবে তখন কি ধাতুর মতো সে আচরণ করবে, অনুকূল পরিবেশে সে ধাতুর মতো আচরণ করবে, আবার অধাতুর মতো আচরণ করবে, তখন সে হয়ে যাবে কি অবধাতু। কি একাই 2টা চরিত্র বহন করবে, তখন সে কি যাবে অবধাতু। যেমন কি আছে সিলিকন, এরপর কি আছে এই যে সিলিকন, তারপর কি যে আর্সেনিক, এগুলো কি অবধাতু।
খুবই গুরুত্বপূর্ণ টপিকস। মৌলের পর্যায় ধর্ম। মৌলের পর্যায় ধর্ম, ধাতব ধর্ম আসে, এই ধাতব ধর্ম। ধাতব ধর্ম আমরা আগে ধাতু বলতে কি জানতাম, যে কোনো বস্তুকে বা কোনো মৌলকে যদি আঘাত করা হয় তাহলে কি করবে, সে ঝনঝন শব্দ করবে এবং কি চকচকে দেখাবে। যে এই যে আমাদের বস্তুগুলো ছিল, যে আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে এই সংখ্যাটা আর মানে না। আধুনিক সংখ্যা কি বলছে, যে কোনো মৌল যদি ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাহলে কি সেই যে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে ধর্ম, এটা বলা হচ্ছে কি ধাতব ধর্ম। তো দেখি ধাতব ধর্ম কি বলছে, তাহলে আমার পর্যায় সারণীর যে মৌলগুলো সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, তাহলে কি ধাতব ধর্মে রূপান্তরিত হবে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। সোডিয়াম, সোডিয়ামের কি আছে, যে সোডিয়াম আছে, সোডিয়াম তাহলে এই ইলেকট্রন কি আছে 1s2 2s2 2sp6 3s1। তার মানে কি এর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, সর্বশেষ একটি ইলেকট্রন আছে, সেক্ষেত্রে তার মানে কি সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়, ধনাত্মক পরিণত হয়। তারপরে কি বলছিলাম, যে কোনো মৌল যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারবে তাকে সে বলে কি ধাতব ধর্ম প্রদর্শন করবে। তারপরে কি এই যে সোডিয়াম, এই সোডিয়াম আস্তে আস্তে যে আমরা জানছিলাম কি ক্ষার ধাতু, তার মানে কি এই মৌলগুলো সর্বশেষ শক্তি স্তর প্রতিটা কি বলছে একটা করে ইলেকট্রন আছে। তাহলে এইগুলো যে গ্রুপ একের মৌলগুলো সহজ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারবে। তার মানে কি গ্রুপ একের মৌলগুলো ধাতব ধর্ম প্রদর্শন করে, পর্যায় সারণীর বাম পাশের মৌলগুলো। এরপরে ক্রমান্বয়ে পর্যায় সারণীর বাম পাশ থেকে যদি আমরা ডান দিকে আঘাত থাকি, আস্তে আস্তে কি হবে, এই ধাতব ধর্ম হ্রাস পাবে, ধাতব ধর্ম হ্রাস পাবে। তার মানে কি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিক গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে। এটি কি পর্যায় সারণীর ধাতব, পর্যায় সারণীর মৌলের বলছে কি যে পর্যায় ধর্ম ধাতব ধর্ম, বাম দিক থেকে ডান দিক গেলে পর্যায় সারণীর ধাতব ধর্ম হ্রাস পাবে। এবার কি অধাতব ধর্ম, সম্পূর্ণ যে উল্টোটা অধাতব ধর্ম। অধাতব ধর্ম তার মানে কি, যে অধাতব ওইটি কি বলছিলাম, তার মানে কি আগে ছিল কি যেটা মানে মানে আঘাত করলে ঝনঝন করবে না, তারপর কি চকচাই করবে না, এইগুলো ছিল কি আগের যে ধর্মকে, এগুলো অধাতব বলা হতো। কিন্তু আধুনিক সংখ্যা বলা হয়েছে কি যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি ঋণাত্মক আয়নে পরিণত হবে, তারা কি অধাতব ধর্ম প্রদর্শন করবে। তো যে সকলগুলো অধাতব ধর্ম প্রদর্শন করবে, তার মানে কি যেগুলো কি সহজে গেলে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, ইলেকট্রন গ্রহণ করবে, তার কি যেগুলো সর্বশেষ স্তরে 7 6 বা 5টি ইলেকট্রন আছে, এরা কি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করলে কি ঋণাত্মক আয়নে পরিণত হবে। তো দেখি প্রথমে কি আমরা কুলিন, তাহলে এই নিষ্ক্রিয় গ্যাস, তাহলে কুলিন দেখি, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস কি সেই ইলেকট্রন গ্রহণ করবে না, দানও করবে না, তারপরে কি আমরা কুলিনে আসে বলেছি যে 17 কুলিন, কুলিনের কত হচ্ছে 17 পারমাণবিক সংখ্যা, তার কি 1s2 2s2 2s6 3s2 3sp5। তারপর কি এর সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, 3টা, সেটা 7টি ইলেকট্রন আছে, এই 2টা এই 5টা 7টা। তাহলে কি সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কি যে 8টা এসে নিষ্ক্রিয় করবে, একটা গ্রহণ করলে তাহলে কি ঋণাত্মক আয়নে পরিণত হবে। এই যে ঋণাত্মক আয়নে পরিণত হবে, এটা ধাতব ধর্ম, এই ঋণাত্মক পরিণত কি তার ধাতব ধর্ম। এখন তার কি বলতে পারি, তাহলে কর্মশালী এটা কোন জায়গায় আসতে পারে, এইগুলো 17তে। তাহলে কি যে পর্যায় ডান দিকের মৌলগুলো আমার কি অধাতব ধর্ম প্রদর্শন করে, তাহলে কি পর্যায় ডান দিক থেকে বাম দিকে আসলে কি হবে, ধাতব ধর্ম বলছে কি যে অধাতব ধর্ম কি হ্রাস পাবে এবং ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে পর্যায় এইটা কি আছে, যে কোনো পর্যায় বাম থেকে ডানে গেলে আমরা 2টা লাইন পেতে পারি, আমরা এই যে 2টা দেখে একটু পেতে পারি, 2টা মিলে, যে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে, বাম থেকে ডান দিকে, তাহলে কি
বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এবং ডান দিক থেকে বাম দিকে আসলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। কি লিখছি যে পর্দা সারণীর বাম থেকে ডান দিক গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, বাম দিক থেকে ডান দিকে ধাতব ধর্ম হ্রাস পায়, তার বৃদ্ধি পায় কি অধাতব ধর্ম। আবার পর্দা সারণীর ডান দিক থেকে বাম দিকে আসলে হ্রাস পায় কি যে বৃদ্ধি পায় ধাতব ধর্ম, হ্রাস পায় এসে কি যে অধাতব ধর্ম অবলিক হ্রাস পায় অধাতব ধর্ম হ্রাস পায়। তারপরে কি পর্যায় সারণীর বাম পাশের মৌলগুলো ধাতু, ডান পাশের মৌলগুলো কি আমার অধাতু, তাহলে মাঝখানের মৌলগুলো কি অর্ধধাতু, যে মাঝখানের মৌলগুলো অর্ধধাতু, বাম পাশের মৌলগুলো ধাতু, ডান পাশে অধাতু, মাঝখানে যেগুলো আছে এগুলো কি অর্ধধাতু, এইগুলো কি আমার কি ধাতব। তার দুইটা গেল পর্যায় দুইটা গেল কি হচ্ছে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, বা এখানে আরেকটা লিখতে পারো যে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে কি আমরা কয়টা পেলাম পর্যায় সারণীর বাম থেকে ডান দিক গেলে কি ধাতব ধর্ম হ্রাস পাইবে আর অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, কারণ এটা ছিল ধাতব এটা অধাতু। ঠিক একই রকম ডান দিক থেকে পর্যায় সারণীর ডান দিক থেকে বাম দিকে আসলে কি হবে যে আমার ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, কারণ বাম দিকে কি আমার যে ধাতু, ডান দিকে আমার কি আছে অধাতু, তা ডান দিক থেকে যদি বাম দিকে আসে তাহলে কি ধাতব ধর্ম বৃদ্ধি পাবে এবং কি অধাতব হ্রাস পাবে। তাহলে এই ছিল কি আমার ধাতব ধর্ম এবং হচ্ছে কি আমাকে যে অধাতব ধর্ম। এরপর আসি কি পর্যায় সারণীর পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ এখন দেখি তাহলে পারমাণবিক পর্যায় সারণীর যদি বাম থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে কি আমার কি পরমাণুর যে ব্যাসার্ধ যে হ্রাস পায় বাম থেকে ডান দিক গেলে, তাহলে বাম থেকে ডান দিক গেলে কি হবে যে আমার পর্যায়ের ব্যাসার্ধ এগুলো কি হ্রাস পাবে। আবার যে কোনো গ্রুপে যদি আমার যে উপর থেকে নিচের দিকে দেয় তাহলে কি এগুলো কি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে এটা কি গ্রুপ আর এটা কি পর্যায়। ভালো করে খেয়াল করবা যে পারমাণবিক ব্যাসার্ধ এগুলো কিন্তু সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক পারমাণবিক ব্যাসার্ধ। এরপরে কি আছে যে গ্রুপে যদি উপর থেকে মানে কি একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে কি পারমাণবিক আকার বৃদ্ধি পায়, আবার একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়। এখন প্রশ্ন হচ্ছে কেন হ্রাস পায় আবার কেন বৃদ্ধি পায়, তাহলে খেয়াল করি। তিনটে ইলেকট্রন নিয়ে লিখো। সোডিয়াম দেখি, সোডিয়াম তার প্রথমে কয়টা হলো একটা দুইটা, পরে কয়টা আটটা, তার মানে কি যে সোডিয়ামের প্রথম শক্তিতে 2টি ইলেকট্রন, এরপরে দ্বিতীয় শক্তিতে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তিতে কয়টা আছে 1টি ইলেকট্রন, মোট 18টা, এগুলো কত 11টা। এবার ম্যাগনেসিয়াম দেখি,
সোডিয়ামের পাশে আছে কি ম্যাগনেসিয়াম, দুইটা তৃতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 2টা। এরপরে আছে কি পটাশিয়াম, নিচেটা দেখি পটাশিয়াম, পটাশিয়াম কত 19টা, 1টা, এগুলো কয়টা 10টা, তাহলে দেখি তাহলে আমরা 3টা মৌল নিলাম, দেখি যে 3টা মৌল দিয়ে প্রমাণ করবো যে পারমাণবিক ব্যাসার্ধ। তার আমরা কি ছিলাম কি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। এখন দেখি কেন হ্রাস পায়, বাম থেকে ডান দিকে, তাহলে কি আছে কি সোডিয়াম, তাহলে আমার সোডিয়াম, সোডিয়ামের সাথে আছে কি পাশে ম্যাগনেসিয়াম, এটি গ্রুপ, এই গ্রুপ সরি এটি পর্যায়, এটি কি গ্রুপ, গ্রুপ, তাহলে এই গ্রুপ, এটা পর্যায়, পর্যায়। তা কি বলছিলাম যে পর্যায়ের যে বাম থেকে ডান দিকে গেলে আমার পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এখন কেন পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে দেখি আমরা একটু। তাহলে সোডিয়াম কি বামের মূল্য কত আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি কয়টা আছে 8টা, দ্বিতীয় শক্তি আছে 8টা, তৃতীয় শক্তি আছে কয়টা 1টা, তার শক্তি স্তর কয়টা 3টা, 3টা শক্তি স্তর, আর ইলেকট্রন কয়টা 11টা, প্রোটিন কয়টা 11টা। পরে দেখি ম্যাগনেসিয়াম কয়টা আছে 2টা, এরপরে কয়টা আছে 8টা, এরপর কয়টা 2টা, তার মানে কি এর সর্বশেষ শক্তি স্তর কি 3টা, তার মানে কি তাহলে এটাই হচ্ছে 3টে শক্তি স্তর, এটাও 3টে শক্তি স্তর, 1 2 3, 1 2 3, দুইটি 3টে শক্তি স্তর। বরঞ্চ এই জায়গায় ইলেকট্রন আছে কয়টা, ইলেকট্রন আছে 11টা, সোডিয়ামে ইলেকট্রন আছে 11টা, তার কি প্রোটন কয়টা আছে, প্রোটন 11টা আছে, প্রোটন আছে 11টা, আর ম্যাগনেসিয়ামে আমার ইলেকট্রন আছে কয়টা 12টা, আর 12টা আছে কি প্রোটন। তার মানে কি যদি কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা বেশি থাকে তার মানে কি তার ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে, যে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বেশি থাকে তার মানে এদের মধ্যে আকর্ষণ শক্তি বেশি থাকবে। এই আকর্ষণ শক্তি বেশি থাকার কারণে এর হয় কি যে মৌলের যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা কমে যায়। তার মানে কি এরও যা এরও যা শক্তিস্তর সংখ্যা, এরও একটা শক্তিস্তর সংখ্যা, এর ইলেকট্রন সংখ্যা কম, ইলেকট্রন সংখ্যা বেশি। যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয় তার মানে কি ইলেকট্রন বেশি হলে কি হবে, তার প্রোটন সংখ্যা বেশি হবে। যদি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বেশি হয় তাহলে কি এরপর আকর্ষণ করবে, আকর্ষণ করার পরে কি মৌলটা সংকুচিত হয়ে যাবে। এই জন্য কি কোনো পর্যায় সারণীর যে বাম থেকে যদি ডান দিকে যাওয়া হয় তাহলে কি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। তারপর কি এই প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে ইলেকট্রন কি এরা পরস্পর আকর্ষণ করে, আকর্ষণ করে কি একই শক্তি থাকার কারণে যে মৌলটা সংকুচিত হয়ে যায়। এরপরে দেখি গ্রুপে, তাহলে গ্রুপে কি সোডিয়াম, সোডিয়াম পরে গেছে পটাশিয়াম। এখন গ্রুপে কি আছে এই জায়গায় কয়টা আছে, এই জায়গায় আছে আমার যে 11টা ছিল, প্রোটন ছিল 11টা, ইলেকট্রন 11টা। এই জায়গায় দেখো কয়টা আছে যে আমার 2টা, এবার কয়টা 8টা, 10টা, 10টা 18টা 19টা। তার মানে কি এই জায়গাটায় আমার 19টা আছে কি ইলেকট্রন, তার মানে কি 19টা প্রোটনও আছে। কিন্তু শক্তিস্তর, এইটা শক্তিস্তর ছিল কত 3টা, 1 2 3, এটা শক্তি কত 1 2 3 4, তার মানে কি এর শক্তিস্তর সংখ্যা 4, এর শক্তিস্তর সংখ্যা 4, তার কি পটাশিয়ামের, কিন্তু এর শক্তিস্তর কত 3। তার মানে কি একই পর্যায়ের উপর থেকে নিচ দিলে গেলে যদি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু এর সাথে শক্তিস্তরও বৃদ্ধি পায়। এই শক্তিস্তর বৃদ্ধি পাওয়ার কারণে এদের মধ্যে যে আকর্ষণ শক্তি থাকা সত্ত্বেও এটাকে সংযোজিত হতে পারে না। এই জন্য একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে যে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, এবং ডান থেকে বাম দিকে গেলে তুমি কি পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। এই বলতে কি যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধের যে বৃদ্ধি এবং হ্রাসের মূল কারণ। একই গ্রুপে বা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ
হ্রাস পায় এবং গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। পরীক্ষা আসে কি এটা ব্যাখ্যা করো, কেন ব্যাখ্যা করো। এই জায়গাটা ধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ। আয়নীকরণ শক্তি কাকে বলে? আয়নীকরণ শক্তি কি বলছে যে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে, বলছে কি যে গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। তাহলে কি দুইটা ব্যক্তি মানে 4টা 5 কত 1 2 3 4 4 5 5 কি গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থা হইতে হবে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে, তারপরে গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের বলছে কি আয়নীকরণ শক্তি বলা হয়। তার মানে কি মৌল যাবে গ্যাসীয় অবস্থায় এবং পরিণত করতে 1 মোল, এই 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করবে মানে ত্যাগ করবে, ত্যাগ করতে তারপরে কি 1 মোল বলছে কি সেবার 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হবে। তো এই যে 1 মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, এই সময় তার শক্তির প্রয়োজন হবে, সেই শক্তিটার নাম হচ্ছে কি আয়নীকরণ শক্তি। এখন আমরা জানি কি যে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে কি পারমাণবিক আকার হ্রাস পায়, পারমাণবিক আকার হ্রাস পায়। বাম থেকে ডানে, বাম থেকে ডানে, ডানে পারমাণবিক আকার হ্রাস, আকার সংক্ষেপে কি আকার হ্রাস পায়, আবার হ্রাস পায়। আবার কি উপর থেকে, ওটা লাগবে না, এই যদি দেখাই যে পারমাণবিক আকার হ্রাস পায় যদি কোনো মৌলের পারমাণবিক আকার বলছে কি বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়। যদি কোনো মৌলের পারমাণবিক আকার বেশি হয় তাহলে কি আয়নীকরণ শক্তির মান কম। কি বলছি? পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বেশি হলে আয়নীকরণ শক্তির মান কম, শক্তির মান কম। তারপরে কি বিপরীত, যদি কোনো তার মানে কি আমি জানি বাম থেকে ডানে গেলে কি আকার হ্রাস পায়, আর পারমাণবিক ব্যাসার্ধ যদি বসে কি দুইটা, পারমাণবিক ব্যাসার্ধ বেশি হলে কি আয়নীকরণ শক্তিমান কম, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস হলে কি আয়নীকরণ শক্তিমান বেশি। তাহলে কি বাম থেকে ডান দিকে কি আয়ন বাম থেকে কোনো পরশনে বাম থেকে ডান দিকে গেলে কি হবে যে পরশন আকার হ্রাস পাবে, যে আকার হ্রাস পায় তার মানে কি হবে যেটার আকার হ্রাস পাবে তার মানে কি ওইটা কি আয়নীকরণ শক্তিমান বেশি। আবার ডান দিকের মৌলগুলো হচ্ছে কি যে পারমাণবিক আকার বড় এই জন্য কি আয়নীকরণ শক্তির মান কম। এগুলো একটা। তারপরে কি এখন এইটা পরীক্ষা এরকম আসে যে এটা দেখা যায় কোনটা এটার মধ্যে কি যে এটা কোনটার আয়নীকরণ শক্তির মান বেশি আর কোনটা আয়নীকরণ শক্তির মান কম। দেখা আছে কি সোডিয়াম, সোডিয়াম দেওয়া আছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম আর ফসফরাস। আর যেটা কি সোডিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এর মধ্যে সালফার, সালফার দিলাম। এর মধ্যে হচ্ছে কি কোনটির আয়নীকরণ মান বা কি আয়নীকরণ শক্তি বেশি, তার মানে কি বাম থেকে ডান দিকের কি আকার হ্রাস পাবে, তার মানে কি এই সালফারের আকার হচ্ছে কি আমার সব থেকে ছোট, সব থেকে ছোট কত সালফার, এই জন্য কি আয়নীকরণ শক্তির মান বেশি। আবার যদি বলে এই এর মধ্যে কি আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম কোনটা, কারণ কি এর মধ্যে সোডিয়ামের আকার হচ্ছে কি যে বড়, এর জন্য হচ্ছে কি এর আয়নীকরণ শক্তির মান হচ্ছে কি কম। এই তার মানে কি বলতে পারি যে আয়নীকরণ শক্তির যদি আমার যে পারমাণবিক সাথে আকার যদি বেশি হয় তার মানে কি আকার বেশি হয় তাহলে হচ্ছে কি আমার কি যে আয়নীকরণ শক্তির মান বেশি, আর যদি যে পরমাণু কোনো মৌলের আকার যদি ছোট হয় তাহলে কি আয়নীকরণ শক্তির মান বেশি।
তার মানে দুইটা কম হইলে আয়নীকরণ পারমাণবিক ব্যাসার্ধ যদি কম হয় তাহলে আয়নীকরণ শক্তিমান বেশি, আবার যদি আয়নীকরণ পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে আয়নীকরণ শক্তিমান কম। এখন দেখি যে ইলেকট্রন আসক্তি, তাহলে কি গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে, এবং কি এটা লাগবে উল্টাটা যে 1 মোল ইলেকট্রন গ্রহণ করতে, 1 মোল ইলেকট্রন গ্রহণ করে বলছে কি 1 মোল ধনাত্মক আয়নে না 1 মোল ঋণাত্মক আয়নে, বাকি সব 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের বলা হয় কি যে ইলেকট্রন আসক্তি বলে, ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। তাহলে কি পেলাম না, তাহলে কি আমরা এই যে আয়নীকরণ শক্তির মধ্যে কি যে আয়নীকরণ শক্তি শুধু ধনাত্মক আয়ন আয়ন দিয়েছে, ইলেকট্রন ত্যাগ করছে, আর ইলেকট্রন শক্তি কি সে করবে ইলেকট্রন গ্রহণ করবে এবং কি ঋণাত্মক আয়নে পরিণত হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। এখন দেখি কি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে যদি 1 মোল ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি এই 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হয়, তাকে বলে কি যে করতে যে প্রয়োজন শক্তি প্রয়োজন হয় তাকে বলা হয় কি যে ইলেকট্রন আসক্তি। এখন এটা একই রকম ধর্ম কিন্তু একই, তাহলে আমি কি বাম দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, যদি আকার হ্রাস পায় পরমাণু আকার হ্রাস হয় তার মানে কি হবে তার ইলেকট্রন আসক্তি বেশি হবে, আবার যদি পরমাণু আকার বেশি হয় তার ইলেকট্রন আসক্তি কি হবে কম হবে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে, স্ট্রোনশিয়াম, দেখে যাবেন যে এই যে মৌলগুলো আছে তাহলে আমার সংগঠন কি আমরা কি পেলাম যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার ইলেকট্রন আসক্তির মান কম। তাহলে এই যে মৌলগুলো আছে তাহলে কি আছে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, এর মধ্যে সবচেয়ে আমার পারমাণবিক ব্যাসার্ধ স্ট্রোনশিয়ামের, যে পারমাণবিক ব্যাসার্ধ স্ট্রোনশিয়াম বেশি, তো পারমাণবিক ব্যাসার্ধ বেশি হলে তাহলে কি ইলেকট্রন আসক্তির মান কম, তাহলে এইটার ইলেকট্রন আসক্তির মান কম, পারমাণবিক ব্যাসার্ধ বেশি ইলেকট্রন আসক্তির মান কম। আবার যে বেরিলিয়াম, বেরিলিয়াম কি বেরিলিয়াম কি তাহলে কি যে যে বেরিলিয়ামের তার মানে কি আছে যে পারমাণবিক ব্যাসার্ধ কম, পারমাণবিক ব্যাসার্ধ কম মানে কি ইলেকট্রন আসক্তি বেশি, বেশি, তার মানে কি পারমাণবিক ব্যাসার্ধ যদি কম থাকে ইলেকট্রন আসক্তি মান বেশি থাকবে, যদি পারমাণবিক ব্যাসার্ধ বেশি থাকে ইলেকট্রন কম থাকবে, এইগুলো কি ইলেকট্রন আসক্তি। তাই কি কোনো মৌলের যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তার মানে কি কোনো পরমাণু বাম থেকে যদি ডান দিকে যাই তাহলে কি হবে যে পরমাণু বাম থেকে ডান দিকে কি হবে যে পরমাণুর আকার হ্রাস পাবে, তার মানে কি ইলেকট্রন আসক্তি বাড়বে। আবার যদি উপর থেকে নিচ দিকে যাই তাহলে কি হবে ইলেকট্রন আসক্তি কমবে, কারণ পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে। আবার যদি ডান থেকে বাম দিকে যাই তাহলে কি হবে যে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে কিন্তু ইলেকট্রন আসক্তি কমবে। তড়িৎ-ঋণাত্মকতা কি বলছে, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয় বলছে কি আবদ্ধ হয়ে অণুতে পরিণত হবে, তখন পরমাণুগুলোর বন্ধনে ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ মান বলছে কি এই আকর্ষণ মানকে বলছে কি যে আকর্ষণকে বলা হয় কি যে এই আকর্ষণকে তড়িৎ-ঋণাত্মকতা বলা হয়। কি বলছে যে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। যেমন মনে করো হাইড্রোজেন, তাহলে আমার হাইড্রোজেন পরমাণু এর আছে কয়টা 1টি ইলেকট্রন, এরপরে 8 হাইড্রোজেন পরমাণু এরও আছে 1টি ইলেকট্রন। এই 1টি ইলেকট্রন পড়ার পরে যখন এই 2টি ইলেকট্রন মিলে এই সমযোজী বন্ধন গঠন করে, তার মানে কি যে এই হাইড্রোজেন একটা ইলেকট্রন ছিল এর একটা ইলেকট্রন, তার মানে কি 2টি ইলেকট্রন কি দেখি সমযোজী বন্ধন গঠন করছে। এখন এই সমযোজী বন্ধনে কি বলছে
যে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, এই দুটি পরমাণু আবদ্ধ হয়েছে অণুতে পরিণত, এটি অণুতে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে আমরা জানি কি, হাইড্রোজেন পরমাণু মিলে গঠন করে কি যে হাইড্রোজেন অণু। তারপরে এটা হাইড্রোজেন অণুতে পরিণত হয়। তখন বলছি কি পরমাণুগুলো বন্ধনে ইলেকট্রন নিজ দিকে, এই যে হাইড্রোজেন পরমাণু এই বন্ধনকে নিজ দিকে আকর্ষণ করে, এটাকে নিজ দিকে আকর্ষণ করে। এই যে নিজ দিকে যে আকর্ষণ করে, এই আকর্ষণকে বলা কি তড়িৎ ঋণাত্মকতা। এখন দেখি তাহলে কি আমার কিন্তু এই একই রকম যে পর্দা সারণীর বাম থেকে ডান দিকে গেলে কি হবে, যে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। যদি পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। আবার যদি পর্দা সারণীর যে বাম থেকে ডান দিকে আসে তাহলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কি হবে, তড়িৎ ঋণাত্মকতা কমবে। আবার কোনো পর্দা সারণীর উপর থেকে নিচে আসলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। নিচ থেকে উপর দিকে গেলে কি হবে, যে আকার কমবে, পারমাণবিক ব্যাসার্ধের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। তাহলে যদি আমরা দেখি একটা যদি উদাহরণ দিয়ে দেখি, যে আছে কি দেখি যে কুললিন আর আয়োডিন বা সোডিয়াম আর কুললিন। এখন সোডিয়াম আর কুললিন এর ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে কি বলছিলাম, যার পারমাণবিক ব্যাসার্ধ কম। তার মানে কি সোডিয়ামের থেকে কুললিন কিন্তু কম, সোডিয়ামের কুললিন কিন্তু কম। তার মানে কি কুললিনে কি হবে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কম কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি। একই রকম সোডিয়ামের কিন্তু ব্যাসার্ধ কি হবে, বেশি। ব্যাসার্ধ বেশির কারণে এর কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কম। তার মানে কি ব্যাসার্ধ বেশি থাকলে তড়িৎ ঋণাত্মকতা কম, আবার ব্যাসার্ধ যদি কম থাকে তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এইগুলো কি পর্যায় সারণীর পর্যায় ধর্ম। এই পর্যায় সারণীর পর্যায় ধর্ম যে সিকিউর জন্য ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে যদি সৃজনশীল কোশ্চেন আসে তাহলে কি পর্যায় সারণীর যে পর্যায় ধর্ম থেকে একটা কোশ্চেন মাস্ট থাকি। তাহলে আজকে এই পর্যন্তই, পরে আবার একটা টপিক সেটা আরেকটা লেকচার দেবো কালকে, তাহলে কি আমাদের চ্যাপ্টার শেষ।